দেখো তোমাদের নেক্সট পার্ট আছে যে গ্যাস দ্বারা কৃতকার্য। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যেটা একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেই ইকুয়েশনটা কি ছিল যে ডিকিউ সমান, হ্যাঁ ডিকিউ এটা সমান লিখেছিলে ডিইউ প্লাস ডিডব্লিউ। সেখানে বলেছিলে যে কোনো একটা সংস্থাকে তুমি যদি বাইরে থেকে তাপ দাও, অর্থাৎ এই ডিকিউটা সরবরাহ তাপ সিস্টেমে, আর ডিইউ এর ফলে এই তাপটা দেওয়ার ফলে ডিইউ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়, যার বহিঃপ্রকাশ হয় কি উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে। আর বাহ্যিক কিছুটা কার্য করে, তাহলে গ্যাস কিছুটা কার্য করে, এটা আমরা বলছি। তো এই কৃতকার্যের রাশিমালাটা এখন তোমাদেরকে বের করতে হবে, গ্যাস কতটা কাজ করলো। তো এটা আমরা প্র্যাকটিক্যালি যদি এরকম ভাবে বলি, ধরো এরকম একটা কোনো চোঙাকৃতি যদি সিলিন্ডার হয়, তো এই সিলিন্ডারের কিছু পরিমাণ গ্যাসকে তুমি আবদ্ধ করেছো, ঠিক আছে, এর মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে তুমি আবদ্ধ যদি করে দাও, আবদ্ধ যে করলে, এটা ধরে নাও আবদ্ধ গ্যাসের পরিমাণটা 1 মোল, এর মধ্যে তুমি 1 মোল আদর্শ গ্যাস রেখেছো, 1 মোল। তার চাপ কি না পি চাপ, আয়তন কত ভি, আর টেম্পারেচার কত টি। টি পি চাপে ভি আয়তনে টি উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসকে একটি ঘর্ষণহীন পিস্টন দ্বারা আবদ্ধ একটি চৌম্বকৃতি পাত্রের মধ্যে রাখা আছে, ঠিক আছে। বাস, এবারে এখান থেকে গ্যাস দ্বারা বাহ্যিক কিছুটা কার্য নির্ণয় করবো। আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা বলে দিই যে ধরো তুমি যখন এখান থেকে এটাকে গরম করবে, এরকম বার্নার দিয়ে হোক যাই হোক গরম করবে, নরমালি এটা কি ঘটনা ঘটবে বলতো? হ্যাঁ, অণুগুলোর গতিশীলতা বাড়বে, তাহলে আয়তন বাড়বে। তার মানে কি পিস্টনটা আস্তে আস্তে দূরে সরবে, তাই তো? তাহলে দূরে সরবে, তার আয়তনটাকে বৃদ্ধি করবে। সেটা আমরা কৃতকার্যটা আমরা পরে এখানে আলাদা একটা রাশিমালা আছে সেটা বের করব। তো এখন আমরা যেটা বের করতে চাইছি, এখন তাপটা প্রয়োগ না করে, ঠিক আছে, গ্যাস নিজে কাজ করছে। এখানে কি করছে না তাপ প্রয়োগ করলে তাপ শক্তি এই কাজটা সম্পন্ন করছে। হ্যাঁ, গ্যাসের অণুর গতিশক্তি বাড়াচ্ছে, তারপরে যে চাপ বাড়াচ্ছে, চাপ বৃদ্ধির ফলে ওই পিস্টনটা সরণ ঘটছে। কিন্তু আমি এখানে তাপ না প্রয়োগ করেই এখানে যে গ্যাসের চাপটা আছে তার জন্য এখানে একটা কৃতকার্য হবে। কিরকম ভাবে না এই পিস্টনের যদি ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয়, ঠিক আছে, তাহলে এই পিস্টনের উপর এই অভ্যন্তরীণ যে ভিতরে যে গ্যাসটা আছে সে কি করবে, একটা চাপ প্রয়োগ করবে এর উপর। নরমালি এরকম বলবো কিরকম, যে ধরে নাও কিছু পরিমাণ গ্যাসকে তুমি এখানে আবদ্ধ রেখেছো, তুমি একটু জোরপূর্বক ধরো চেপে দিয়েছো, জোরপূর্বক চেপে দিয়েছো। তো চেপে দেওয়ার পর এবার তুমি যদি একে ছেড়ে দাও, অটোমেটিক উপরে উঠে যাবে না? তাহলে এই যে অটোমেটিক উপরে উঠে গেল, সেটা উঠে কি করে? তাহলে নিশ্চয়ই ভিতর থেকে কেউ বল প্রয়োগ করেছে। কে প্রয়োগ করেছে না গ্যাস। তাহলে গ্যাস যে বল প্রয়োগ করলো তার ফলে পিস্টনটাকে সরণ ঘটালো, তাহলে নিশ্চয়ই গ্যাস কিছুটা কার্য করেছে, ঠিক আছে। তো সেই কার্যটাই আমরা বের করব। হুম, তাহলে এখানে কতটা পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা বের করি। তাহলে আমরা জানি কি চাপ, চাপ সমান কি, চাপ এটা পি, পি সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বল প্রযুক্ত কত হচ্ছে এফ, ক্ষেত্রফলটা কত এ। তাহলে এখানে এফ সমান কত পি ইন্টু এ, ঠিক কি না? তাহলে এর ফলে পিস্টনটা কত চলে যাবে, এই যে বলটা প্রয়োগ হচ্ছে তার জন্য পিস্টনটা ধরে নাও এখানে এক্স বা ডিএক্স, আমি ধরে নিচ্ছি ডিএক্স পরিমাণ সরণ হয়েছে, ঠিক আছে। তাহলে ডিএক্স পরিমাণ যদি সরণ হয় তাহলে কৃতকার্য, কৃতকার্য এটাকে আমি ডিডব্লিউ বলতে পারি, যেহেতু সরণটা খুব ক্ষুদ্র হয়েছে সেই জন্য কৃতকার্য ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ সমান কত বল ইন্টু সরণ, এটা আমরা জানি। তাহলে বলটা কত এফ ইন্টু ডিএক্স, তাই তো? তাহলে এবার বলের ভ্যালু বসিয়ে দাও এখানে পি এ ইন্টু ডিএক্স, ঠিক আছে। আচ্ছা এবারে একটু বলো তো সেই চোঙের আয়তনের ফর্মুলা মনে আছে? একটা চোঙের আয়তন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা পাই আর স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু
এই এই চোঙের দৈর্ঘ্য যদি h হয়, h, সেই জন্য এর আয়তন v ইকুয়াল টু পাই আর স্কয়ার h। এই পাই আর স্কয়ার তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে a ইনটু h, তাই না? তাহলে এটা চোঙের আয়তন হলো। এবারে বলো তো, এর ফলে পিস্টনটা তো সরে গেল তোমার এতটা, তাহলে কতটা আয়তন বৃদ্ধি হলো? নিশ্চয়ই এই পরিমাণ। সেই আয়তনটা এখানে কত? আয়তনটা কত হবে? adx, তার মানে p ইনটু এই adx, এই আয়তনের যে বৃদ্ধিটা হয়েছে, যেহেতু সরণ খুব ক্ষুদ্র, সেই জন্য আয়তনের বৃদ্ধিটাও এখানে খুব কম হবে। সেই আয়তন বৃদ্ধিটাকে আমরা এখানে dv বলবো। ক্লিয়ার? তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য dw সমান p ইনটু dv। এটি হলো গ্যাস দ্বারা বাহ্যিক যে কৃতকার্য তার আছে। ঠিক আছে? তো এইটা এমনি নরমালি তোমাদের গ্যাস দ্বারা কৃতকার্য রাশিমালা নির্ণয় করো, এরকম ভাবে কোনো কোশ্চেন থাকবে না, কিন্তু এই কৃতকার্যের রাশিমালাটা তোমাদেরকে বের করতে হবে অন্য একটা কাজে। সেই কাজটা কোথায় বলছি। এই পিভি ডায়াগ্রামে এই কৃতকার্যটা কিভাবে প্রকাশ করা হচ্ছে সেটা একটু তোমাদেরকে এখানে একটু বলতে হবে। ঠিক আছে? মানে কৃতকার্যের রাশিমালা, এটা তো আমরা পিডিভি এটা বললাম, যে পি ডেল্টা ভি বলছে এখানে, ডেল্টা ডব্লিউ ইকুয়াল টু পিডিভি, এটা আমরা বের করে নিলাম। কিন্তু এখান থেকে এবারে এই যে পিভি সূচক বা পিভি ডায়াগ্রাম যেটা বলছে, ওই পিভি ডায়াগ্রামে এই কৃতকার্যকে কিভাবে প্রকাশ করব সেটা একটু জানতে হবে। এইটা তোমাদের অঙ্ক করার জন্য দেখবে এই চ্যাপ্টারে অনেক এরকম উদাহরণের অঙ্ক আছে পিভি ডায়াগ্রাম থেকে। বিশেষ করে এগুলো কম্পিটিটিভ পরীক্ষাতেই থাকে, মানে থাকবেই আর কি কম্পিটিটিভ পরীক্ষাতে। থার্মোডাইনামিক্স থেকে কোশ্চেন এলে এই অংশটা থেকেই বেশি আসে। অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করা, তার কৃতকার্য কত নির্ণয় করতে হয়, কৃতকার্য পজিটিভ না নেগেটিভ, বিভিন্ন রকম এই পিভি ডায়াগ্রাম থেকে পাওয়া যায়। তো সেটার জন্য দেখো এখানে যে লেখচিত্রটা তোমাদের এখানে করতে হবে, জাস্ট আমরা কৃতকার্যের রাশিমালা আগেও করেছি কার্যশক্তি ক্ষমতাতে। তো এখানে এই বরাবর প্রকাশ করা হয় ভি, আর এই বরাবর প্রকাশ করা হয় পি। ঠিক আছে? এখানে দেখো যে কার্যটা করলাম আমরা, এই যে পিস্টনটা সরে গেল, এটা কিন্তু স্থির চাপে, মানে চাপটা কিন্তু এখানে স্থির আছে। চাপ স্থির আছে বলে এই পিস্টনটা সরে গেল, কোনোভাবে চাপটা বেড়ে গেছিল, এবার সেই চাপ বেড়ে যাওয়া চাপটাকে নরমাল করছে, অর্থাৎ পরিবেশের যে বায়ুর চাপ আছে, বায়ুর চাপ আর ভিতরের চাপটা সমান করছে। ঠিক আছে? তার মানে কি চাপটা এখানে কনস্ট্যান্ট রাখতে চাইছে। তো চাপ যদি কনস্ট্যান্ট থাকে তখন কৃতকার্যের রাশিমালা এইটা হয়। এবারে যদি চাপ কোনোভাবে বেড়ে যায়, পরিবর্তন হয়, আয়তনও পরিবর্তন হয়, তার জন্য কৃতকার্যের রাশিমালা আলাদা আছে, সেটা পরে বলছি। এখন আপাতত এই কন্ডিশনের ক্ষেত্রে কৃতকার্যটা কিভাবে বের করবে, তো সেটার জন্য দেখো তুমি, আমি এই তোমাদেরকে সেই কার্যশক্তি ক্ষমতার একটা ধারণা দিই। এখানে দেখো এই বরাবর প্লট করেছিলে এফ, আর এই বরাবর প্লট করেছিলে এক্স। যদি স্থির মানের একটা বল প্রয়োগ করো কোনো বস্তুর উপর, তার ফলে কৃতকার্য যেটা হয় ডব্লিউ সমান কত, এফ ইন্টু এক্স, যেটা একটু আগেই বললাম। তো এইটাকে যদি তুমি এই ডায়াগ্রামে প্রকাশ করো, তাহলে স্থির মানের বল মানে কি, এই ক্ষেত্রে তোমার এরকম সমান্তরাল, এফটা কনস্ট্যান্ট, সরণ যতই হোক না কেন বলের কোনো পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে এক্ষেত্রে কৃতকার্য সমান তো এফ ইন্টু এক্স। তার মানে এটাকে যদি আমি লেখচিত্রে এরকম ধরো ও এ বি সি এরকম একটা ক্ষেত্র দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো ও এফটা কত কোন বাহু দ্বারা প্রকাশ করছে, ওবি, ওবি, আর এক্সটা ও এ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি, এই ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে স্থির বলের ক্ষেত্রে তোমরা এটা করেছিলে, ঘাত বল, বলের ঘাত যখন করেছিলে ওই জায়গায় এটা ছিল। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এখানেও যদি চাপ কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে পিস্টনটা সরে যাচ্ছে, মানে আয়তন বাড়ছে। তাহলে যদি এইরকম হয়,
ধরো এইখান থেকে এখান পর্যন্ত গেল, চাপ কনস্ট্যান্ট। তাহলে প্রথমে এর আয়তনটা কত ছিল, এখানে ধরে নিচ্ছি আয়তনটা V1, পরে আয়তনটা বেড়ে কত হয়েছে V2, ঠিক আছে। তাহলে এখানে চাপ কিন্তু P আছে। তাহলে এখানে তোমার যে কৃতকার্যটা সেটা তো তোমার পিডিভি নাকি, এখানে যেমন F ইন্টু এক্স ছিল, এখানে P ইন্টু ডিভি, তাই তো। তাহলে এখানে তোমার নিশ্চয়ই যে কৃতকার্যটা হবে সেই কৃতকার্যটা এই ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাই তো। তাহলে এখানে ক্ষেত্রফলটা এই যে শ্যাডো অংশটা করে দিলাম, সেই ক্ষেত্রফলের সঙ্গে কৃতকার্যটা সমান হচ্ছে। পিভি ডায়াগ্রামে এটা তোমার দেখিয়ে দেবে, ঠিক আছে। তার মানে তোমার যদি কোনো এরকম লেখচিত্র থাকে, সেই লেখচিত্র থেকে যদি চাপ কনস্ট্যান্ট হয়, তাহলে ধরে নাও এখানে V1 এর ভ্যালু বলে দিয়েছে 10 সেমি কিউ ধরে নাও, আর পরে V2 কত হলো 20 সেমি কিউ, এটা বলে দিয়েছে। আর চাপটা কত না ধরে নাও নরমাল 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই চাপটা যখন আয়তনটা সম্পূর্ণ প্রসারিত হয়ে, ধরো এইটার এইখানে যে কন্ডিশনটা করেছিলাম, এই পজিশনে যখন ছিল পিস্টনটা এই পজিশনে, তখন আয়তন ছিল V1, যখন এই পজিশনে এলো তখন আয়তনটা বেড়েছে, এটা V2 হয়েছে। এখানে যদি চাপ কনস্ট্যান্ট থাকে, P যদি কনস্ট্যান্ট থাকে, তখন আমরা লেখচিত্রে ধরো এরকম ভাবে প্রকাশ করেছি। তাহলে কৃতকার্য কত PdV, এটা পেলাম, মানে কি আয়তনের পরিবর্তন। তাহলে এখানে চাপটা কত 1 অ্যাটমসফিয়ারিক বললাম, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আয়তনটা তোমার V1 এর ভ্যালু 10 সেমি কিউ, V2 হচ্ছে 20 সেমি কিউ, ঠিক আছে। তাহলে কৃতকার্য এখানে DW বা W যাই বলো না কেন সেটা কত, এই ক্ষেত্রফলটা। তুমি এরকম দৈর্ঘ্য ইনটু প্রস্থ সেটা ভাবেও করতে পারো, তাহলেও হবে, অথবা PdV করলেও হবে, কিন্তু তুমি পেয়ে গেছো আর ডিবি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বা এরকম ভাবে দেওয়া থাকবে, ধরো এইখানে তোমার দেওয়া আছে 5 ডাইন পার সেমি স্কয়ার, এখানে তোমার 10 সেমি কিউ 20 সেমি কিউ, তাহলে কি হবে এখান থেকে এই দূরত্বটা কত 5, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রস্থটা কত 10, তাহলে এগুলো 50 আর, ঠিক আছে। আর এটা যদি পিডিভি করো তাহলেও হবে, বোঝা গেল কথাটা। তাহলে এরকম ভাবে চাপ যদি কনস্ট্যান্ট থাকে তখন এইভাবে করা হয়। আচ্ছা, আবার কি না এখানে ধরো এইরকম ভাবে কোন একটা লেখচিত্র আছে, যেখানে তোমরা জানো বয়েলের সূত্র, যেটা উষ্ণতা যদি স্থির থাকে, ধরো এইটা তোমার পি আর এদিকটা ভি, উষ্ণতা স্থির থাকলে এই লেখচিত্রটা কিরকম হয়, আয়তাকার সমপরাবৃত্ত। তাহলে ধরে নাও এইরকম একটা পয়েন্ট তুমি ভাবো, এরকম জায়গায় এখানে তোমার P1, V1 এই পজিশন থেকে এখানে এলো, এখানে তোমার P2, V2, তাপ আয়তনের পরিবর্তন হচ্ছে, উষ্ণতা স্থির। তাহলে এখানেও তো তোমার গ্যাস কিছুটা কার্য করেছে, এখানে কিন্তু দুটোই পরিবর্তন হচ্ছে, চাপেরও পরিবর্তন হচ্ছে, আয়তনেরও পরিবর্তন হচ্ছে, তাই না। যত তোমার আয়তন বাড়বে চাপ কমবে, প্র্যাকটিক্যালি তাই হচ্ছে। তাহলে এখানে এই যে ক্ষেত্রফলটা তুমি পাবে, এখানে এই ভি অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটা তুমি পাচ্ছ, এইটা এইটা, ঠিক আছে। এই যে ক্ষেত্রফলটা তুমি পাচ্ছ, এই ক্ষেত্রফলটাই হবে কৃতকার্যের ভ্যালু। ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করবে, তাহলে তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, এটা যদি এরকম হয়, এই তো কার্ভ আছে এখানে, তো আর পারবে না ক্ষেত্রফল, তুমি তো নির্ণয় করতে পারবে না কোনো জ্যামিতিক ভাবে। তাহলে এইটা নির্ণয় করার জন্য তোমাকে এখানে চাপের ভ্যালু দেয়া থাকবে আর আয়তনের ভ্যালু দেয়া থাকবে, এখানে চাপ আয়তনের গুণফলটা করলেই চলে আসবে। চাপের হ্রাস আর আয়তনের বৃদ্ধি, ঠিক আছে, এটা গুণ করলে চলে আসবে পি আর ভি। আচ্ছা, আর একটা কেস, সেটা কি না যদি ধরো লেখচিত্রটা এরকম হয়, এখানেও তোমার পি আর এদিকে ভি, যদি আয়তন কনস্ট্যান্ট থাকে তাহলে এরকম হবে, তো লেখচিত্রটা আয়তনটা কনস্ট্যান্ট, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে, চাপ বাড়ছে। তো এক্ষেত্রে যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা কৃতকার্য সমান কত পড়েছি, ডিডব্লিউ সমান টি ইন্টু টিভি।
তাহলে যেহেতু এখানে ডিভিটা শূন্য মানে আয়তনের পরিবর্তন কোনো হচ্ছে না, সেই জন্য কৃতকার্য শূন্য। তার মানে স্থির আয়তনে গ্যাস দ্বারা কৃতকার্যের মান 0। ঠিক আছে, তো এখানে এইটা আন্ডারলাইন করে রাখো। পিভি চিত্রে প্রতিটি ক্ষেত্রফলই কিছু পরিমাণ কার্যকে তোমার হচ্ছে সূচিত করে। মানে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই কৃতকার্যের সঙ্গে সমান হয়। এবিসিডি যে লেখচিত্রটা দেওয়া আছে এরকম, এই লেখচিত্র এই মাঝখানের যে ক্ষেত্রফলটা। আর এখানে তোমার স্থির চাপ আর স্থির আয়তন, এই লেখচিত্রগুলো একটু জেনে রাখবে। স্থির আয়তন হলে এই যেটা বিয়োগের সঙ্গে সমান্তরাল, সরি বিয়োগ, স্থির চাপ হলে বিয়োগের সঙ্গে সমান্তরাল হবে, আর স্থির আয়তন হলে বিয়োগের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, এই লেখচিত্র দুটো একসঙ্গে করে দিয়েছে, আমি আলাদা আলাদা করে দেখালাম। আর এখানে আবর্ত প্রক্রিয়া, এটা একটু দেখে রাখো। আবর্ত প্রক্রিয়াটা কি? যে আবর্ত প্রক্রিয়া আমি যেটা বলছিলাম আগের ক্লাসে মনে হয় বলেছিলাম, যে বরফ থেকে তুমি জলে পরিণত করলে, জল থেকে আবার বরফে পরিণত করলে, তাহলে সেই প্রক্রিয়াটাকে আবর্ত প্রক্রিয়া বলা হবে। মানে যেমন তাপ দিয়ে তুমি বরফ থেকে জলে পরিণত করলে, সেরকম যতটা পরিমাণ তাপ দিয়েছিলে ঠিক ততটা পরিমাণ যদি তাপ নিষ্কাশন করে নাও, তাহলে সেই জলটা আবার কি হবে, বরফে পরিণত হয়ে যাবে। এইটাকে তখন আবর্ত প্রক্রিয়া বলা হয়। তাহলে সেই আবর্ত প্রক্রিয়া দেখো দুটো পথে যদি ঘটে, পথে ঘটে। ধরো এ বিন্দুতে কোনো একটা স্টেট ছিল, তাকে 1 নম্বর পথে বি বিন্দুতে নিয়ে গেলে, দিয়ে বি বিন্দু থেকে আবার কি করলে ঠিক বিপরীত কাজ করে এ বিন্দুতে ফিরে নিয়ে চলে আসবে, তখন এটাকে আবর্ত প্রক্রিয়া বলা হচ্ছে। তো এই আবর্ত প্রক্রিয়া একটা কৃতকার্য করতে হয়। সেই কৃতকার্যের ভ্যালুটা কত না, ধরো এই মাঝখানের যে শ্যাডো অংশটা, এইটা হচ্ছে কৃতকার্যের কৃতকার্য তো শূন্য হয়ে যাবে। পরিমাণটা বলছি না, কৃতকার্য শূন্য হয় না। ফলন তো শূন্য। Just না, দুই ক্ষেত্রেই কৃতকার্য হয়। এখানে কিরকম ব্যাপারটা বলছি দেখো। ধরো একটা পিভি ডায়াগ্রাম, এখানে তুমি এ স্টেট থেকে, এটা এ স্টেট, এখান থেকে তুমি বিতে গেলে, এই বিতে গেলে, ঠিক আছে, বি বিন্দুতে। হুম? এবার যদি জিজ্ঞেস করি কৃতকার্য কত, কি বলবে? লেখচিত্র থেকে যেটা পেয়েছিলে, যে এই মাঝখানের যে ক্ষেত্রটা হচ্ছে, এই ক্ষেত্রটা কৃতকার্যের পরিমাণ, ঠিক কি না? এ থেকে বি স্টেটে গেল, সরি এটা 1 নম্বর পথ ধরে নাও, এটা 1 নম্বর পথে এ থেকে বিতে গেল, লিখিত কার্য এটা হলো। এবারে তোমার বি থেকে আবার এ তে আসলো, কিন্তু ওই পথে নয়, অন্য পথে। ঠিক আছে, সেই কোনটা, কোন পথ? এই পথটা, এই পথে ফিরে এলো, এটা 2 নম্বর পথে। এক্ষেত্রে কৃতকার্য কোনটা হবে? এই মাঝখানের যে শ্যাডো অংশটা, এইটা, এই ক্ষেত্রটা, ঠিক কি না? তাহলে এর জন্য কোন কৃতকার্যটা বড় বলতো? 1 নম্বর পথের কৃতকার্য না 2 নম্বর পথের কৃতকার্য? নিশ্চয়ই 1 নম্বর, কারণ তার ক্ষেত্রটা বেশি। আর 2 নম্বরে যখন আসছে তার ক্ষেত্রটা কম কম। তাহলে এখানে নেট কৃতকার্যটা কত হচ্ছে? নেট কৃতকার্য, নেট কৃতকার্যটা নিশ্চয়ই এই ক্ষেত্রটা, ঠিক কি না? তাহলে আবর্ত প্রক্রিয়ায় একটা কিন্তু কার্য করতে হচ্ছে, যেটা বললাম বরফ থেকে জলে পরিণত করবে, তাপ দিয়েছ, আর সেই তাপটা আবার নিষ্কাশন করবে, বরফে পরিণত করবে। বলতো এই প্রক্রিয়াটা তুমি অটোমেটিক কোনো শক্তি খরচ না করে করতে পারবে? বরফ গলানোর সময় যেরকম তাপের দরকার, আবার নিষ্কাশন অটোমেটিক নিশ্চয়ই হবে না, শক্তি খরচ করতে হবে, তার মানে কার্য হবে। সেই কার্যটা এই ক্ষেত্রফলের সঙ্গে সমান। এই আবর্ত প্রক্রিয়ায় এই যে লাল কালারের যেটা দেখালাম, এইটা হচ্ছে কৃতকার্যের মান। ঠিক আছে, এটা কার্য করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে 1 নম্বর পথে কৃতকার্য মাইনাস 2 নম্বর পথে কৃতকার্য। তার মানে এখানে বুঝতে হবে, দেখো এ থেকে যখন বিতে যাচ্ছে তখন আয়তন বাড়ছে, মানে এখানে আয়তন V1 ছিল, এটা V2 হয়েছে, আয়তন বেড়েছে, তাহলে গ্যাস কৃতকার্যটা এখানে পজিটিভ হচ্ছে, পজিটিভ কৃতকার্য।
আর যখন 2 নম্বর পথে অর্থাৎ বি থেকে সি তে আসছে তখন আয়তন কমছে, তো সেই কৃতকার্যটা এক্ষেত্রে নেগেটিভ, ঋণাত্মক কৃতকার্য। ঠিক আছে, এই ব্যাপারটাই এখানে জেনে রাখবে। সেই জন্য নিট কৃতকার্য এই উপরেরটা যদি W1 বলা হয় আর নিচের কৃতকার্য যদি W2 হয়, এই W1 টা তোমার পজিটিভ আর W1 W2 টা হচ্ছে নেগেটিভ। তাহলে নিট কৃতকার্য এই জন্য W ইকুয়াল টু W1 মাইনাস W, এটা হয়। ঠিক আছে, পরে আছে এই অংশটা, এটা পরে বলবো যে এই আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। এটা এমসিকিউ হিসেবে কোশ্চেন থাকে, এটা মনে রাখবে। আবর্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। দেখো এখানে তোমাদের আজকে যে থিওরিটা পড়ালাম ওই পিডিবি দিয়ে একটা অঙ্ক করা আছে, এই অঙ্কটাও দেখে রাখবে। জাস্ট পি ইন্টু ডিভি ফর্মুলা পুটিং, গ্যাস দ্বারা কৃতকার্য যে 10 ডাইন পার সেমি স্কয়ার চাপ, এখানে পি এর ভ্যালু, এটা তোমার পি এর ভ্যালু দিয়ে দিয়েছে। প্রয়োগে কোনো গ্যাসের আয়তন 20 লিটার থেকে 10 লিটার করা হলো, আয়তন কমে গেল, তাই তো? আয়তন কমে গেছে, তাহলে গ্যাসের উপর একটা কৃতকার্য হয়েছে, সেই কৃতকার্য কত? V2 মাইনাস V1। এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ, কৃতকার্যটা নেগেটিভ হবে কারণ আয়তন যেহেতু এক্ষেত্রে কমছে। ঠিক আছে, তো নরমালি এখানে আমরা V2 মাইনাস V1, কিন্তু V2 টা হচ্ছে তোমার 10 আর V1 টা 20 হওয়ার কথা ছিল, কিন্তু এরা একটু উল্টিয়ে লিখে দিয়েছে। তো যাই হোক, এটা কিন্তু নেগেটিভ হবে, কৃতকার্যটা নেগেটিভ হবে, আয়তন কমেছে, আয়তন তো ক্ষেত্রে কমে গেছে, তাই না? আয়তন যদি কমে যায়, প্রাথমিক আয়তন বেশি ছিল, পরে আয়তন কমেছে, তাহলে স্বাভাবিকভাবে নেগেটিভ, ঋণাত্মক কৃতকার্য, লেখচিত্রে যেরকম দেখালাম। এখানে ঋণাত্মক কৃতকার্যটা বেরোবে। তো সেই কৃতকার্যটা ঋণাত্মক বেরোলেও তোমরা কিন্তু এখানে বলে দিবে যে এক্ষেত্রে গ্যাসের উপর কার্য হয়েছে, তাই কৃতকার্য ঋণাত্মক, ঋণাত্মক ভ্যালুটা লেখার দরকার নেই, ওটা লেখার দরকার নেই, শুধুমাত্র তার গ্যাসের উপর কার্য না গ্যাস দ্বারা কার্য এটা বোঝানোর জন্য তোমার ওই ঋণাত্মক বা ধনাত্মকটা আছে। এটা বুঝতে পারলে তো যে ধনাত্মক কখন হয়? যখন আয়তন বেড়ে যায়, আর এক্ষেত্রে আয়তন কমে গেছে, তো দেখো 20 লিটার থেকে 10 লিটার করা হয়, আয়তন কমছে, তাহলে কি গ্যাসের উপর কার্য করা হয়েছে, সেই জন্য কার্যটা নেগেটিভ। ঠিক আছে, আর বইয়ে এই জায়গাটা একটু মিস্টেক করেছে, লিখতে হতো আর কি, লিখে দেওয়া দরকার ছিল। তুমি V2 বলছো 20, কিন্তু 20 তো নয়, এটা তো V1, প্রাথমিক আয়তনটা তো V1 ছিল, তাই না? এটা তো 20 লিটার ছিল, এটাই আর কি। আচ্ছা, এরপরে আসছি দেখো গ্যাসের আপেক্ষিক তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপ আমরা এই কদিন আগে একটু পড়লাম, যে আপেক্ষিক তাপ যেটা পড়েছি, আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস, এস দ্বারা, তাই তো? এস সমান এইচ বাই এমটি, এইচ ইকাল টু এমএসটি ছিল, এইচ ইকাল টু এমএসটি ছিল, তাহলে এখানে এস সমান কত? এইচ বাই এমটি, তাই না? যেখানে ডেফিনেশন হিসাবে বলেছে এম ইকাল টু 1, টি ইকাল টু 1 হলে এস ইকাল টু এইচ হয়, অর্থাৎ একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে আপেক্ষিক তাপ বলে। তো নরমালি তোমাকে যদি বলা হয় তামার আপেক্ষিক তাপ কত, তুমি একটাই বলবে, লোহার আপেক্ষিক তাপ কত, একটাই বলবে, জলের আপেক্ষিক তাপ কত, একটাই বলবে। মানে যদি সিজিএস পদ্ধতিতে বলো একরকম, আর এসআই পদ্ধতিতে একরকম, যাই হোক না কেন দুটোর মান তো মানে একটাকেই নির্দেশ করছে, একটা ভ্যালুকে। যেমন ধরো একটা বস্তুর ভর 10 গ্রাম, এই 10 কেজি বলছি, 1 কেজি বলো, একটা বস্তুর ভর 1 কেজি, কেউ তো বলতে পারে 1000 গ্রাম, তা 1000 গ্রাম বলেছে মানে তার ভরটা বেড়ে গেছে তা তো নয়, বস্তুর ভরটাকে দুটো ভিন্ন পদ্ধতিতে প্রকাশ করেছে। ঠিক সেরকম ভাবে জলের আপেক্ষিক তাপ, কেউ বললো 1, কেউ বললো কত হবে, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ 1, ঠিক আছে, 1 ক্যালোরি গ্রাম ইনভার্স সেন্টিগ্রেড ইনভার্স। এসআই পদ্ধতিতে এর মান হলো কত? 4200 জুল কেজি ইনভার্স কেলভিন। ঠিক আছে,
তাহলে এখানে এটা কি বলবে, যে কথাটা আমি বলছিলাম যে জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1 হলে এসআই পদ্ধতিতে বেশি, না একই মানটা একই, শুধু ইউনিটটা কনভার্ট হচ্ছে, তাই না? তো ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা পদার্থেরই তরল এবং গ্যাসীয় পদার্থে আপেক্ষিক তাপ একই রকম, ব্যতিক্রম গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দু রকমের, ঠিক আছে, দুই প্রকার আপেক্ষিক তাপ। এটা কেন থাকে, এটি একটি কোশ্চেন, গ্যাসের দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে কেন। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে আমরা যেটা জেনেছি যে এস সমান কত, এইচ বাই এমটি। তো ধরেন একক ভরের কোন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। ক্লিয়ার? তাহলে গ্যাসের ক্ষেত্রে দুই প্রকার আপেক্ষিক তাপ থাকছে, মানে আমরা বলেই দিচ্ছি যে থাকছে দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে। কেন থাকে তার কারণ আমি ধরে নিচ্ছি 1 গ্রাম ভরে কোন গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করে, তাহলে যে পরিমাণ তাপ লাগে তাকে তো আপেক্ষিক তাপ বলা হয়। এটা যে কোনো পদার্থ, 1 গ্রাম ভরের কোন পদার্থের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে? তাহলে আমি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ওই সংজ্ঞাটাই বলবো। 1 গ্রাম ভরের কোন গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলা হয়। ক্লিয়ার? তাই তো? কিন্তু দুই প্রকার তাহলে কেন হচ্ছে? আমি 1 গ্রাম নিয়েছি তো গ্যাসকে, তাহলে একই প্রকার তাপ লাগার কথা। কিন্তু এটা দেখা গেছে যদি আয়তন স্থির রেখে 1 গ্রাম ভরের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি কিছু পরিমাণ গ্যাসে, যে পরিমাণ তাপ লাগবে ওই গ্যাসকে, মানে ওই পরিমাণ গ্যাস অর্থাৎ 1 গ্রাম ভরের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করব কোন গ্যাসের চাপ স্থির রেখে, তখন আরেক রকম তাপ লাগছে। ঠিক আছে? অর্থাৎ এখানে আমি যেটা বললাম যে যদি এই সমীকরণটা থেকেই বলছি যে এস সমানুপাতিক এইচ, ঠিক আছে, এইচ এখানে লেখা হবে সেটা কিউ বা ডিকিউ, এখানে এইচ এর জায়গায় ডিকিউ লেখা হবে আর কি। তাহলে এস সমানুপাতিক ডিকিউ মানে কি, এই আপেক্ষিক তাপটা ডিকিউ এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ সরবরাহ তাপের সঙ্গে সমানুপাতিক, কতটা পরিমাণ তাপ দিচ্ছি। ধাতব পদার্থের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে এই সরবরাহ তাপটা একই রকম লাগে 1 গ্রাম ভরের, মানে ভর এবং যদি উষ্ণতা স্থির থাকে, মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করছে 1 গ্রাম 1 গ্রাম ভর, তাহলে সেক্ষেত্রে কিউ এর পরিমাণটা একই লাগবে, সেই জন্য তাদের আপেক্ষিক তাপ এক প্রকারেরই। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা বললাম যে 1 গ্রাম ভরের গ্যাসীয় পদার্থের চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করছে কত, 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ক্ষেত্রে একরকম তাপ লাগছে। আর যদি আয়তন স্থির রেখে ওই গ্যাসেরই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করো তখন আরেক রকম তাপ লাগছে। ঠিক আছে? তাহলে যেহেতু এই সরবরাহ তাপটার সঙ্গে সমানুপাতিক হচ্ছে আপেক্ষিক তাপ, তো দুই ক্ষেত্রে যেহেতু দুই প্রকার তাপ লাগছে, তো স্বাভাবিকভাবে আপেক্ষিক তাপ কিরকম হবে, ব্যাপারটা ক্লিয়ার? এইটাই হচ্ছে কারণ যে গ্যাসের দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে কেন, যেটা বইয়ে তোমাদের ছোট করেই লেখা আছে যে গ্যাসের দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে কেন, তার কারণ কি, যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসে দুই ভাবে বৃদ্ধি করা যায়, যে আপেক্ষিক তাপের অর্থপূর্ণ মান পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা দুই ভাবে বৃদ্ধি করা যেতে পারে। আয়তন স্থির রেখে গ্যাসের চাপ বৃদ্ধি পায়, আর একটা চাপ স্থির রেখে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে? অর্থাৎ এখানে বলা আছে আয়তন কিংবা চাপ এদের যে কোনো একটি অপরিবর্তিত রেখে একক ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই গ্যাসের আপেক্ষিক তাপ বলা যেতে পারে। চাপ স্থির রেখেও তুমি আয়তন বৃদ্ধি করতে পারছো, এই উষ্ণতা বৃদ্ধি করতে পারছো, আর আয়তন স্থির রেখেও উষ্ণতা বৃদ্ধি করতে পারছো 1 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এই দুই ভাবে উষ্ণতা বৃদ্ধি করা যায় সেই জন্যই এর দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে। ঠিক আছে?
দুই প্রকার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ এবং স্থির চাপে আপেক্ষিক তাপ। এই স্থির আয়তনে আপেক্ষিক তাপকে এখানে সিভি দ্বারা প্রকাশ করা হয়, আর স্থির চাপে আপেক্ষিক তাপকে এখানে প্রকাশ করা হয় সিপি দ্বারা। ঠিক আছে, তাহলে এখন সিপি সিবির সংজ্ঞা বলতে হবে, সিপি এবং সিবি সংজ্ঞা। আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা বললাম ওইটা থেকেই তোমরা বলতে পারবে। অর্থাৎ আমি যেটা লিখেছিলাম দেখো সমীকরণটা H ইকুয়াল টু এমএসটি লিখেছিলাম, তো তাহলে S সমান H বাই এমটি এটা লিখেছিলাম। তাহলে এখানে S এর জায়গায় হবে কি, S এর জায়গায় এখানে বলবে সিভি, আর H এর জায়গায় লিখবে ডিকিউ, এখানে লিখবে এম, আর টি এর জায়গায় লিখবে ডিটি, কারণ গ্যাসের উষ্ণতা সাধারণত কেলভিন স্কেলেই প্রকাশ করা হয়, সেই জন্য ক্যাপিটাল টি। ঠিক আছে, এবারে সংজ্ঞা অনুযায়ী বলো না, এই একই রকম সংজ্ঞা বলবে যে 1 গ্রাম, সেখানে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে কি বলেছিলাম, 1 গ্রাম ভরের কোনো কঠিনের বা কোনো তরলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে এই জায়গায় কি বলবে, আয়তন স্থির রেখে, যেহেতু এখানে দেখো ভি সিভি, তাহলে আয়তন স্থির রেখে একক ভরে কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেডই বলো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, তাহলে এখানে এক্সট্রা দুটি যোগ হচ্ছে, আয়তন স্থির রেখে একক ভরে কোনো গ্যাসে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে। ঠিক আছে, একই রকম ভাবে যদি সিপি বলা হয়, সিপি এটা সমান ওই একই ইকুয়েশন ডিকিউ বাই এমডিটি। ঠিক আছে, তার মানে একক ভরে কোনো গ্যাসের চাপ স্থির রেখে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বলা হয়। এবারে এখানে তাদের একক গুলো খুব ইম্পর্টেন্ট, একক গুলো কি লিখবে, সিপি সিবির একক, তাহলে এইখানটা থেকেই বলো না, এই জায়গাটা থেকে সিপি সিবির একক, সিবির একক কি ডিকিউ বাই এম ডিটি, তো লিখেই দিয়েছি। তাহলে এখানে ডিকিউ এর একক কি, ডিকিউ এর একক ক্যালোরি, আর এম মানে কি ভর, গ্যাসের ভর, যেমন লিখেছ গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স বলা যায়, ডিগ্রি সেন্টিগ্রেডেই প্রকাশ করা হয়। আর ওইটার ক্ষেত্রেও একই, সিপি আর সিবি দুটোই আপেক্ষিক তাপ, দুজনের একক একই হবে, তাহলে সিপি সিবি একক। ঠিক আছে, তো এইটা হলো গ্যাসের আপেক্ষিক তাপ, মানে এখানে গ্যাসের আপেক্ষিক তাপ তো দুই প্রকার পড়লাম, সিপি এবং সিবি। এই সিপি সিবি কে আবার দুভাবে প্রকাশ করা, খুব ভালো করে বুঝো, গ্যাসের আপেক্ষিক তাপ দুই প্রকার সিপি এবং সিবি, এই সিপি এবং সিবি কে আবার দুভাবে প্রকাশ করা, একটা কি গ্যাসের আপেক্ষিক তাপ, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ যেটাকে সিপি বলছি, স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি বললাম। ঠিক আছে, এবারে এইটাকে বলা হবে যখন গ্যাসের পরিমাণটা, যেটা তোমরা 1 গ্রাম বলেছিলে না, এই যে এম এর ভ্যালুটা 1 গ্রাম বলেছিলে, 1 গ্রাম কোনো গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বলেছিলে তো, আয়তন স্থির রাখলে সিবি, চাপ স্থির রাখলে বললে সিপি। তো ওই গ্যাসটার পরিমাণটা 1 গ্রাম না হয়ে যদি 1 মোল হয়, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, অর্থাৎ সেই জায়গায় m ইকুয়াল টু হয়ে যাবে 1 মোল। ঠিক আছে, তাহলে তার এককটা তখন কি হবে, সিপি বা সিভি দুজনেরই একক কি লিখবো, দেখো ক্যালোরি, মোল ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ক্লিয়ার। একই রকম ভাবে সিভির এককতাই হবে। এবারে এই যে প্রকাশটা কিভাবে প্রকাশ করা হবে কি করে, তবে এই জায়গায় একটু তোমাদের সমস্যা থাকবে কোশ্চেন টোশ্চেনের ক্ষেত্রেও,
তোমাদেরকে বোঝার নিয়মটাও বলে দিচ্ছি। দেখো এইটা সিভি, ছোট হাতের সিভি প্রকাশ করা থাকে। এই যে যখন গ্রাম ইনভার্স মানে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স থাকবে, তখন সেটা ছোট সিভি বা ছোট সিপি, ছোট। আর এইটা হচ্ছে বড়, বড় সিপি, বড় সিভি। এবারে দেখবে তোমাদের বইয়ে হয়তো ছোট করে আর বড় করে এরকম ভাবে লেখা আছে সিপি সিভিটা। তো এইভাবে বোঝাটা সম্ভব নয়। কোশ্চেনে যদি ধরে নাও সিপি সিবি, কখনো বাই চান্স মিস্টেক করে দিল বড় হাতের, এরকম যেমন আমি ভিটা দেখো বড় হাতের করলাম আর ওইখানে ভিটা ছোট হাতের করেছি, এরকম নাও থাকতে পারে। তো সি কে ছোট বড় চিনবে কিভাবে? ঠিক আছে, তো এদেরকে চেনার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে এই একক দেখে। যদি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এটা থাকে, তখন জানবে এটা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ, সেটা স্থির চাপে হোক স্থির আয়তনে। আর যদি মোল ইনভার্স থাকে তাহলে সেটা জানবে মোলার আপেক্ষিক, মানে এদেরকে, হ্যাঁ যদি মোল থাকে তাহলে বড়, আর যদি গ্রাম থাকে তাহলে থাকবে ছোট। ঠিক আছে, তো এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটি মনে রাখতে হবে, অঙ্ক করার জন্য কাজে লাগবে। ছোট সিপি এবং বড় সিপি, ছোট সিপি এবং বড় সিপির মধ্যে সম্পর্ক। তো এখানে বড় সিভি আমি এইভাবেই প্রকাশ করছি, বড় সিভিটাকে, এটা ইকুয়াল টু ক্যাপিটাল এম ইনটু ছোট সিভি, ভিটাকে কিন্তু ছোট করে দিয়েছি। ঠিক আছে, একই রকম ভাবে তোমরা বড় সিপি ইকুয়াল টু ক্যাপিটাল এম ইনটু ছোট সিপি। ঠিক আছে, যেখানে এই এমটা হচ্ছে গ্যাসের আণবিক ভর বা আণবিক গুরুত্ব, যেটা আণবিক ভর বা আণবিক গুরুত্ব। এই হচ্ছে সম্পর্ক। এখানটা থেকে তোমাদের এই সম্পর্কের উপরেও অঙ্ক থাকে কিছু। ঠিক আছে, তো সেইটা এখনো আমরা সেই রকম জায়গায় যাইনি। এদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, সিপি সিপির মধ্যে সম্পর্ক। এখানে তো আমি ছোট সিপির মধ্যে আর সরি ছোট সিপি বড় সিপির মধ্যে সম্পর্ক, ছোট সিপি বড় সিপির মধ্যে সম্পর্কটা বললাম। এবারে সিপি সিপির মধ্যে অর্থাৎ মোলার আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে সম্পর্ক, এটা স্থাপন করতে হবে। ঠিক আছে, তাহলে ওইটা সম্পর্কটা স্থাপন করার আগে আমাদেরকে আরেকটা কোশ্চেনের উত্তর দিতে হবে। এই সিপি এবং সিভি যে আপেক্ষিক তাপ বললাম, মোলার আপেক্ষিক তাপ, তো এই দুটোর মধ্যে কোনটা বড় হয়? ঠিক আছে, বা প্রমাণ করতে বলবে যে দেখাও যে তোমার সিপি গ্রেটার দেন সিভি, এটা প্রমাণ করতে বলবে, যে প্রমাণ করো সিপি গ্রেটার দেন সিভি। তো এইটা কিভাবে প্রমাণ করবে? তো সেইটা প্রমাণ করার জন্য যে পিডিএফটা আছে আমার, ওই পিডিএফটা ফলো করবে, সেটা থেকেও ওটা থেকে করা আছে, বা বইয়ের যেটা বলা আছে সেভাবেও করতে পারো। আমি জাস্ট এখানে ফিজিক্সটা বলে দিচ্ছি, মানে এখানে কেন বড় হচ্ছে। ঠিক আছে, সিপি গ্রেটার দেন সিভি কেন বড় হচ্ছে? দেখো, আমরা ওই একই রকম একটা পিস্টন, সেই পিস্টনের মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে এখানে আবদ্ধ রেখেছি, পি চাপে ভি আয়তনে টি উষ্ণতায় 1 মোল পরিমাণ, 1 মোল। এটা 1 মোলও হতে পারে 1 গ্রামও হতে পারে। ঠিক আছে, কারণ এখানে ছোট সিপি বড় হলে বড় সিপি বড় হবে না তা কিন্তু নয়, যদি ছোট সিপি বড় হয় বড় সিপিও বড় হবে সিপির থেকে। ঠিক আছে, সেই হিসাবে তুমি 1 মোল গ্যাসের ক্ষেত্রে নিয়েও যদি এক্সপেরিমেন্ট করো যা রেজাল্ট পাবে, আর 1 গ্রাম নিয়ে করলেও একই রেজাল্ট পাবে, এই সিপি বড় হবে। ঠিক আছে, তো সেটার জন্য কিভাবে প্রমাণ করব? দেখো, আমি এখানে বাইরে থেকে কিছু পরিমাণ একে তাপ দিচ্ছি, ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছি এই সিস্টেমটাকে তাপ দিয়ে কি করলাম না এর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলাম। এই তাপটা দেওয়ার সময় আমি কি করলাম, পিস্টনটাকে ফিক্সড করে দিলাম, মানে একে ঠেলতে দেব না। তাপ দিলে কি হবে, পিস্টন সরে যাবে, কিন্তু আমি সরতে দেব না, স্থির করে রাখলাম।
ফিক্সড ওটা। তাহলে গ্যাস কিছুটা কাজ কাজ করবে কি? গ্যাস কোনো কাজ করবে কি? কারণ কৃতকার্য আমরা তো জানি, কৃতকার্য ডিডব্লিউ সমান পিডিবি। পিডিবি এখানে তো ডিবি হচ্ছে না, ডিবি তো জিরো, তাহলে কৃতকার্য করছে না। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা জানি, ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। তাহলে এখানে ডিডব্লিউ টা কি হচ্ছে? শূন্য, কোনো কাজ করছে না। তাহলে এখানে যে তাপটা দেওয়া হচ্ছে সেই তাপটা কি কাজে লাগছে বলতো? গ্যাসের শুধু উষ্ণতা বৃদ্ধি করছে, তাই তো? তাহলে যে তাপটা আমি সরবরাহ করছি সেই সরবরাহ তাপ, এটা আমি সাফিক্সে ভি লিখলাম, হ্যাঁ, আয়তন স্থির জন্য। তাহলে সেই সরবরাহ তাপটা শুধু গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করছে, অর্থাৎ সেই উষ্ণতা বৃদ্ধির বহিঃপ্রকাশটা কি? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। তাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, তাই তো? তাহলে এইটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে? এরপরে আমি কি করব? এইটাকে এবারে রিমুভ করে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে এক্ষেত্রেও আমি আবার একই রকম ভাবে তাপ দিচ্ছি। একে তাপ দিয়ে গ্যাসের উষ্ণতা কিন্তু আবারও আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো। আগে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছিলাম, এবারেও 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো। তো যখন আমি তাপ দেব, এক্ষেত্রে যেহেতু তোমার সরল হবে, তাহলে কাজ করবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারবো ডিকিউ, ডিকিউ এটা সাফিক্সে পি লিখলাম প্লাসটি রেখে। তাহলে এটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একই হবে, কারণ তোমরা জানো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটা গ্যাসের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, তাই তো? তাহলে উষ্ণতা বৃদ্ধি যেহেতু একই হচ্ছে, তাহলে এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একই। তাহলে প্রথম ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যা ছিল এক্ষেত্রেও তাই হবে, ডিইউ। তার সঙ্গে এক্সট্রা বাহ্যিক কিছুটা কৃতকার্য করবে, পিডিবি, যেহেতু আয়তন বৃদ্ধি হচ্ছে। তাহলে এবারে বলো, এই দুটো সমীকরণকে যদি কম্পেয়ার করো, তাহলে নিশ্চয়ই পিডিবি তো নট ইকুয়াল টু জিরো, সবসময় তো গ্রেটার দেন জিরো নাকি, পজিটিভ রাশি। তো স্বাভাবিকভাবেই ডিকিউপি গ্রেটার দেন ডিকিউভি, কি ডিকিউপি গ্রেটার দেন ডিকিউভি হবে। এবারে দেখো, তোমাদেরকে একটু আগেই বললাম না যে আপেক্ষিক তাপটা সরবরাহ তাপের সঙ্গে সমানুপাতিক হয়, বলেছিলাম কি না? এই যে আপেক্ষিক তাপ সরবরাহ তাপের সঙ্গে সমানুপাতিক। সরবরাহ তাপের সঙ্গে সমানুপাতিক, যত যে ক্ষেত্রে তাপটা বেশি পরিমাণ সরবরাহ হবে সেক্ষেত্রে আপেক্ষিক তাপ বেশি। তাহলে এবারে বলো, এখানে তোমার কোন ক্ষেত্রে তাপটা বেশি দেওয়া হয়েছে? চাপ স্থির রেখে। তাহলে চাপ স্থির রেখে যদি গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করো, সেটাই তো সিপি। তাহলে স্বাভাবিকভাবে এখানে সিপি গ্রেটার দেন সিবি হলো, ঠিক আছে? তাহলে এইটা আমরা থিওরিটিক্যালি তোমাদের বইয়ে যেরকম দেখানো আছে ওইভাবে বলতে পারি। তাছাড়াও আমি এই ইকুয়েশনটা প্রতিষ্ঠা করার পর, যেমন ভাবে এই ইকুয়েশনটা প্রতিষ্ঠা করলাম, এই জায়গায় প্রতিষ্ঠা করে আমরা লিখতে পারি, ওই যে যেমন এইচ ইকুয়াল টু এমএসটি পড়েছিলাম না, এইচ ইকুয়াল টু এমএসটি, তো তার মানে ডিকিউ, এখানে এইচ এর জায়গায় তো ডিকিউ, তাহলে ডিকিউ ইকুয়াল টু এমএসটি। এখানে এস এর জায়গায় কি লিখবো? সিপি বা সিভি। তাহলে এখানে আমি দেখো এই ডিকিউ পি এর জায়গায় লিখবো 1 মোল গ্যাস ইনটু মানে এম, এস এর জায়গায় লিখবো সিপি ইনটু উষ্ণতা বৃদ্ধি কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা গ্রেটার দেন 1 সিভি ইনটু 1। তাহলে দেখতে পাচ্ছ সিপি হয়েছে। দেখো এরপরে আরেকটা এখানে কোশ্চেন থাকে এমসিকিউ হিসাবে, যে গ্যাসের তো 2 প্রকার আপেক্ষিক তাপ থাকে, এটা তো আমরা জানলাম। তার মধ্যে এটাও জেনেছি সিপি মানে স্থির চাপে আপেক্ষিক তাপটা স্থির আয়তনের আপেক্ষিক তাপ থেকে বেশি। এবারে একটা কোশ্চেন এখানে থাকে যে গ্যাসের আপেক্ষিক তাপ মানে 0 থেকে অসীম মানের যে কোনো মান হতে পারে। যেমন আমরা পদার্থগুলো পড়লাম যে প্রত্যেকটা উপাদানের একটি করে আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ সিএস+1, তামার আপেক্ষিক তাপ 0.03,
সরি 0.09 না 0.9, হ্যাঁ আপেক্ষিক তাপটা। তো এইরকম বিভিন্ন কঠিন পদার্থের বা বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপের মান একটিই হয়, কিন্তু এই গ্যাসের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপের মান 0 থেকে অসীম এর মধ্যে যে কোনো মানের হতে পারে। 0 থেকে অসীম কখন কিরকম হয় দেখো, এটার জন্য আমরা এই আপেক্ষিক তাপের যে ডেফিনেশনটা পড়লাম যে ডিকিউ সমান, ধরো স্থির আয়তনে যদি বলি এম সিভি ইন্টু ডিটি, তো বা এখান থেকে লিখতে পারবো সিভি ইকাল টু ডিকিউ বাই এম ইন্টু ডিটি, জাস্ট যেরকম এস ইকাল টু এইচ বাই এমটি বলেছিল আর কি, ঠিক একই রকম হবে। হ্যাঁ, তাহলে এখানে এই আপেক্ষিক তাপ এইটা সমানুপাতিক, মানে নির্দিষ্ট ভরের গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করছো, তার মানে এইটা তো কনস্ট্যান্ট, তাহলে সমানুপাতিক ডিকিউ, এটা তো একটু আগেই বললাম। এখন আপেক্ষিক তাপ এটাকে আমরা যদি এইভাবে লিখি যে আপেক্ষিক তাপ এটা ইকুয়াল টু ডিকিউ বাই এম ইন্টু ডিটি, ঠিক আছে। এবারে এখানে দুটো প্রসেস আছে তোমাদের এই থার্মোডাইনামিক সিস্টেমে, দুটো ক্ষেত্র আমরা পড়বো, একটা হচ্ছে সমষ্ণ পদ্ধতি আর একটা হচ্ছে রুদ্ধতাপ পদ্ধতি, ঠিক আছে। অর্থাৎ গ্যাসের যে আয়তন পরিবর্তন হচ্ছে, চাপ পরিবর্তন হচ্ছে, হ্যাঁ সমষ্ণ আর রুদ্ধতাপ। তাহলে এখানে যদি সমষ্ণ পদ্ধতি হয়, প্রথমে আমি ধরলাম সমষ্ণ পদ্ধতি, এক্ষেত্রে সম উষ্ণ মানে কি, সম উষ্ণ, উষ্ণতা সমান। তাহলে উষ্ণতা সমান মানে কি, এখানে যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছিল ডিটি, একদিন উষ্ণতা বৃদ্ধি হচ্ছিল, ওটা হবে কি, তাহলে ডিটি ইকুয়াল টু কত হবে, 0, উষ্ণতা বৃদ্ধি হবে না। তার মানে কি এই ইকুয়েশনটা তখন হয়ে যাচ্ছে, দেখো এই ইকুয়েশনটা তখন আমরা লিখবো যে ডিকিউ বাই এম ইন্টু 0 মানে কি 0, সামথিং বাই 0 সমান কত, অসংজ্ঞাত ইনফিনিটি। তার মানে এই আপেক্ষিক তাপের ভ্যালুটা তখন অসীম, ঠিক আছে। আবার যদি রুদ্ধতাপ প্রক্রিয়া হয়, হ্যাঁ রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পদ্ধতিতে ডিকিউ সমান 0 হবে, কারণ বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান হবে না। রুদ্ধ মানে কি, তাপকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, বাইরে থেকে তাপের আদান প্রদান শূন্য। তাহলে এখানে এই যে আপেক্ষিক তাপের যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে তুমি আপেক্ষিক তাপ ইকুয়াল টু কত পাবে, সামথিং 0 বাই সামথিং, তাহলে কত 0। তাহলে এইটা 0, মানে রুদ্ধতাপ প্রক্রিয়া হলে 0 আর সমষ্ণ হলে অসীম, তাহলে এর মধ্যে যে কোনো ভ্যালু থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপর আসবো আমরা গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। মোলার আপেক্ষিক তাপ দ্বয়ের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটি তোমাদের পরীক্ষাতে কোশ্চেন থাকে, মানে 2 নম্বরে বা 3 নম্বরে কোশ্চেন থাকে। হ্যাঁ, এটা 2 বা 3 নম্বরে থাকে, আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। এটা প্রতিষ্ঠাটা কি করে করব, এটা করার জন্য আমাদেরকে ওই পিস্টন চক্রাকৃতি একটা পিস্টন নিতে হবে, যেটা মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, কিছু পরিমাণ বলতে এখানে অবশ্যই 1 মোল এখানে তোমাকে নিতেই হবে, 1 মোল আদর্শ গ্যাস, যার চাপ থাকবে P, আয়তন V, টেম্পারেচার T। তাহলে P চাপে V আয়তনে T উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাস এটি বলতে হবে, আদর্শ গ্যাস নেওয়া হয়েছে, ঠিক আছে। দিয়ে ঠিক যেরকম ভাবে তোমাদেরকে কৃতকার্যের রাশিমালাটা বের করে দেখালাম, সেই কৃতকার্যের রাশিমালাটা এখানে বের করতে হবে। অর্থাৎ
এখানে তুমি যদি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দাও, ডিকিউ যদি তাপ সরবরাহ করো, তাহলে গ্যাস কিছুটা কৃতকার্য করবে। সেই কৃতকার্যের মান কত? না ডিডব্লিউ সমান পিডিভি। এটা আগে যেরকম ভাবে বের করেছি এটা বের করবে, ঠিক আছে? এটা বের করতে হবে। এটা বের করবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কি লিখবো? তাহলে যদি কৃতকার্যটা বের করে নিই, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী যেহেতু সিস্টেমকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয়েছে, তার ফলে ডিডব্লিউ পরিমাণ কৃতকার্য করলো, অর্থাৎ পিডিভি কৃতকার্য করলো। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, তাই তো? এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী লিখলাম এক মোল গ্যাসের ক্ষেত্রে। তো এবারে যদি আয়তন স্থির থাকে, তাহলে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিবি হলে গ্যাসের উষ্ণতা কত বৃদ্ধি করেছো? না ডিটি। তাহলে আয়তন স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি ধরে নাও ডিটি পরিমাণ করলে। তাহলে এখানে আয়তন স্থির রাখলাম, আয়তন স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি তোমার যদি ডিটি উষ্ণতা বৃদ্ধি করা হয়, ঠিক আছে? তাহলে তোমার ডিকিউ সমান কত? সিভিডিটি। এম সিভিডিটি হয়, তাহলে এম এর জায়গায় এখানে 1 মোল লিখবে ইনটু স্থির আয়তন আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতা বৃদ্ধি কত? ডিটি। এই সমান এমএসটি, তাই না? তাহলে M1 এসটা হচ্ছে সিভি আর ডিটি, ঠিক আছে? হ্যাঁ, এবারে যেহেতু এখানে আয়তন স্থির আছে, তাহলে আয়তন যেহেতু স্থির আছে তাহলে কৃতকার্য কত? পিডিভি শূন্য। তার মানে এই ডিকিউ এটাই নিশ্চয়ই ডিইউ, ডিকিউ ইকুয়াল টু ডিইউ সমান কত? সিভি ইনটু ডিটি। বাস, এটা একটা সমীকরণ দিয়ে রাখো। আবার যদি চাপ স্থির রেখে, মানে তুমি এখানে আয়তন স্থির রেখে করলে, তাহলে চাপ স্থির রেখে ওই গ্যাসের যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড সরি ডিটি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কতটা তাপ দিতে হবে? সেটা যদি ডিকিউ ডট হয়, ডিকিউ ডট সমান ওই উষ্ণতা বৃদ্ধি তো ডিটি করেছো, তার মানে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিইউ হবে। তাহলে ডিইউ প্লাস পিডিভি, কৃতকার্য করেছে পিডিভি। আচ্ছা, এবারে এখানে যেহেতু বললাম যে ওই পরিমাণ গ্যাসেরই ডিটি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হয়েছে চাপ স্থির রেখে, তাহলে এক্ষেত্রেও সেই ইকুয়েশনটা আমরা ডিকিউ ডট কি লিখতে পারবো? ডিকিউ ডট সমান সিপি ইনটু ডিটি এমএসটি থেকে। যে তাপটা সরবরাহ করেছি চাপ স্থির রেখে, তাহলে সেক্ষেত্রে তোমার ডিকিউ ডট বলেছি, এই তাপটা সরবরাহ করা হয়েছে, তাহলে সরবরাহ তাপের পরিমাণ কত? সিপিডিটি। তাহলে সেইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, এই জায়গায় বসালাম সিপি ডিটি, আর ডিইউ সমান কি? সিপিডিটি। তাহলে এখানে জায়গায় আমি বসিয়ে দিচ্ছি সিভি ডিটি প্লাস পিডিভি। এবার এই পিডিভিটাকে একটু নিয়ে আসতে হবে কোথা থেকে? না আমরা যেহেতু জানি 1 মোল আদর্শ গ্যাস নিয়েছি, তো তাহলে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। তাহলে এখানে তোমাকে বের করতে হবে পিডিভি, মানে চাপ কনস্ট্যান্ট রেখে তুমি টি এর সাপেক্ষে এটা অবকলন করো, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডি বাই ডিটি ইনটু পিভি ইকুয়াল টু ডি বাই ডিটি ইনটু আরটি, মানে উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করছি। এটা ডাইরেক্ট করে দিতে পারো, আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য এটা করলাম। তাহলে এখানে যেহেতু পি কনস্ট্যান্ট, তাহলে পি বাইরে আসবে, অর্থাৎ এটা লিখবো পি ইনটু ডিভি বাই ডিটি ইকুয়াল টু তোমার কি আসবে? আর ইনটু ডিটি বাই ডিটি।
ডিটি বাই ডি। ও সরি, একটু ভুল হয়ে গেল। এটা তো তোমার টি এর সাপেক্ষে নয়, এটা ভি এর সাপেক্ষে করতে হবে। আচ্ছা থাক, অসুবিধা নেই না, থাক থাক। তো এখন দেখো তাহলে আর এইটা তোমার ডিটি বাই ডিটি হচ্ছে, ডিটি বাই ডিটি কত হচ্ছে, কেটে যাবে। তাহলে এখানে তুমি পি ইন্টু ডিভি বাই ডিটি ইকাল টু কত হচ্ছে আর, তাই তো? বা এখান থেকে লিখতে পারবে পি ডিভি ইকাল টু আর ডিটি, এটা এখানে পুট করে দাও, এই যে পি ডিভির জায়গায় আর ডিটি পুট করে দাও, আর ডিটি। বাস, এবারে এইটা এদিকে নিয়ে চলে আসলে সিপি মাইনাস সিভি ইকাল টু ইন্টু ডিটি ইকাল টু আর ইন্টু ডিটি, ডিটি ডিটি বাদ হয়ে গেল, অতএব সিপি মাইনাস সিভি ইকাল টু আর। এটি প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এটা 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের 2 মোলার আপেক্ষিক চাপের মধ্যে সম্পর্ক। এটি পরে পরীক্ষাতে 2 নাম্বার বা 3 নাম্বারের। তো এবারে এখানে একটা ব্যাপার আছে, এটা অঙ্ক করার জন্য বা কোনো কোনো সময় পরীক্ষাতে এরকম থাকে, যদি এখানে এই আর এর মানটা, আরটা কি জানো তো, এটা নিশ্চয়ই বলতে পারবে। আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মানটা কত ছিল বলতো, আর এর মান 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এককটা কি আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? বা এটা যদি সিজিএস এসআই বলো 8.314 ইন্টু 10 টু দি, সরি এটা থাকবে না, এটা জুল মোল ইনভার্স কে ইনভার্স, ঠিক আছে? দেখো এখানে এই যে আর বা হচ্ছে জুল, আর বা জুল, এই দুটোই কার্যের এককে প্রকাশ করছে। আচ্ছা আমি আবারও লিখছি, এখানে সিপি বা সিভির এর এককটা কি, ক্যালোরি মোল ইনভার্স কে ইনভার্স, ঠিক আছে? এইটা আমরা ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম, কোন একটা সমীকরণের সত্যতা যাচাই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। সেখানে বলেছিলাম যে, বা তোমরা জেনেছো যে একটা সমীকরণ, সেই সমীকরণের লেফট হ্যান্ড সাইডের যা মাত্রা হয় রাইট হ্যান্ড সাইডের মাত্রা সেম হওয়া উচিত। যেমন f ইকাল টু m এ, এই ইকুয়েশনটা তুমি যদি মাত্রা বিশ্লেষণ করো সেক্ষেত্রেও দেখতে পাবে লেফট হ্যান্ড সাইডে যে মাত্রা নির্দেশ করছে রাইট হ্যান্ড সাইড একই মাত্রা নির্দেশ করছে, ঠিক আছে? হ্যাঁ, তো সেই হিসাবে তুমি এই জায়গাটায় দেখো একটু ব্যতিক্রম পাচ্ছ। তুমি যদি একক গুলো বসাও, তোমরা জানো সিপি সিভির একক এইটা, কিন্তু আর এর এককটা দেখো আর মোল ইনভার্স কে ইনভার্স, মানে সবকিছু মিললেও তোমার ক্যালোরি একদিকে আর একদিকে আর, অর্থাৎ একদিকটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড প্রকাশ করছে তাপের কিছু পরিমাণ তাপের এককে, আর রাইট হ্যান্ড সাইড প্রকাশ করছে কার্যের একক। এই একটা এদের মধ্যে সমস্যা হয়ে আছে। তো সেই সমস্যাটাকে সমাধান করার জন্য এই তাপের এককটা, এই কার্যের এককটাকে তাপের এককে প্রকাশ করতে হবে, অর্থাৎ আরটা যেটা কার্যের এককে আছে এটাকে তাপের এককে প্রকাশ করতে হবে। সেটার জন্য আমরা যেহেতু জানি যে কিছু পরিমাণ কার্যকে যদি তাপে রূপান্তরিত করি তাহলে উৎপন্ন তাপ H ইকুয়াল টু কি হয়, W/J, তাই না? তাহলে এইখানে এই সমীকরণটাকে আমরা যদি J দিয়ে ভাগ করে দিই তাহলে ইকুয়েশনটা এসে যাবে Cp - Cv = R/J, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, অঙ্ক করার সময় সমস্ত ডাটা দেওয়া আছে, আর এর মানটা 8.31 × 10⁷ আর মোল ইনভার্স কে ইনভার্স আছে, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি যদি ওইটাকে ক্যালোরি মোল ইনভার্স কে ইনভার্সে না কনভার্ট করো তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে এখানে দেখবে কোনো সময় যদি আর এর মান 2, মানে কি আর এর ভ্যালুটা তোমরা জানো 8.314 × 10⁷, আর জে এর ভ্যালু সিরিয়াস পদ্ধতিতে জে এর ভ্যালু আগের চ্যাপ্টারে করেছো কত,
4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সিরিয়াস পদ্ধতিতে 10 টু দি পাওয়ার 7 কেটে গেল, তাহলে এইটা নিয়ার অ্যাবাউট 2 হয় আর কি। অর্থাৎ জে এর ভ্যালু সরি আর এর ভ্যালু যদি 2 ক্যালোরি মোল ইনভার্স ইনভার্স দেওয়া থাকে তখন কিন্তু জে দিয়ে ভাগ করা চলবে না, ঠিক আছে। যদি আর এর ভ্যালু 8.314 থাকে তখন তাকে কিন্তু জে দিয়ে ভাগ করে তারপর ওই ইকুয়েশনে পুট করতে হবে। হ্যাঁ ক্লিয়ার ব্যাপারটা? এখানে সব অঙ্কগুলো 2 হ্যাঁ এখানে যেখানে থাকবে, যেমন এখানে দেখো উদাহরণের যদি অঙ্কগুলো দেখো সেই জায়গায় দেখবে যে ম্যাক্সিমাম জায়গায় আর এর ভ্যালুটা 2 করে দেওয়া আছে, আবার কিছু কিছু জায়গায় অনুশীলনীতে দেখবে আর এর ভ্যালু 8.31 দেওয়া আছে, ঠিক আছে। যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আর এর ভ্যালু 2 ক্যালোরি দেওয়া আছে, এখানেও দেওয়া আছে 2, এইখানটাতে সবগুলো হয়তো দেওয়া আছে। হ্যাঁ এটা অনুশীলনীতে যখন করবে প্রবলেম সেট তখন দেখবে এই ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা এখানে আমরা গ্যাসের আপেক্ষিক তাপের মধ্যে দুই মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্কটা পেলাম। এরপরে আরেকটা এখানে একটু মনে রাখবে, এই সিপি মাইনাস সিভি ইকুয়াল টু ছোট আর, এটাও হয়। দেখো এখানে যখন আরটা ছোট তখন সিপি সিভি এটাও কিন্তু ছোট, অর্থাৎ এখানে যেটা আমি 1 মোল গ্যাস নিয়েছিলাম সেটা 1 মোলের পরিবর্তে 1 গ্রাম বা এম গ্রাম যদি নেওয়া হয়, ঠিক আছে, তখন তার এটা 1 গ্রামই নেওয়া হচ্ছে, তাহলে 1 গ্রাম যদি গ্যাস নেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে তখন ছোট সিপি মাইনাস ছোট সিভি ইকুয়াল টু আর লেখা হবে, যেখানে এই আরটা হচ্ছে 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবক। 1 গ্রাম গ্যাসের এটা একটু জেনে রাখবে, মানে জাস্ট তোমাকে যদি সম্পর্কটা বলে প্রমাণ করতে যে দেখাও যে তোমার সিপি মাইনাস সিভি ইকুয়াল টু ছোট আর, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থবহ। ধরে নাও এই অংশটা কেউ যদি না পড়ে যায়, সে বললো প্রিন্টিং মিস্টেক, এটা বড় আর হবে, কারণ ওটা পড়ে গেছে, সে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু বড় আর পড়ে গেছে। কিন্তু এইটা যদি তুমি প্রমাণ করে দিয়ে আসো ফুল মার্কস পাবে না, কারণ এটা তোমাকে আগে প্রমাণ করতেই হবে, সিবি মাইনাস সিবি ইকুয়াল টু আর প্রমাণ করতেই হবে, তারপর জাস্ট এই কথাটি লিখে দিতে হবে। এই কথাটি লেখার জন্য 1 নাম্বার তোমার থাকবে। হ্যাঁ এটা তোমার 1 মোল গ্যাসের ক্ষেত্রে ছিল, যদি 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে হয় তখন সেটা ছোট আর হবে, ঠিক আছে। বাস এবারে আসি, দেখো এদের এই যে আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে সম্পর্কটা পেলাম, এবার এই সম্পর্ক থেকে তোমাকে একটা অনুপাত থাকবে, বলে পরীক্ষাতে কোশ্চেন থাকবে যে গ্যাসের 2 প্রকার আপেক্ষিক তাপের মধ্যে আপেক্ষিক তাপের অনুপাত কত, ঠিক আছে। তাহলে অনুপাত মানে কি, আমরা যে মোলার আপেক্ষিক তাপ পড়লাম একটা হচ্ছে সিপি আর একটা যেটা পড়লাম সিভি, এর অনুপাতটা কত না সিপি বাই সিভি, সিপি বাই সিভি এইটা সমান হয় গামা, ঠিক আছে। দেখো এটা এইটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। তো এই জায়গায় তোমাদেরকে একটু বলে দিই যে যদি তোমাদেরকে ওই কোশ্চেনটা করে যে দেখাও যে সিপি গ্রেটার দেন সিভি, ভালো করে বলছি এটা খেয়াল রাখবে, সিপি গ্রেটার দেন সিভি এটা যদি বলে, তাহলে সেক্ষেত্রে কেউ যদি এই সমীকরণ থেকে লিখে দেয় যে সিপি গ্রেটার দেন সিভি, কেন না এই ক্ষেত্রে গামা যেহেতু গ্রেটার দেন 1, ঠিক আছে। সিপি গ্রেটার দেন সিভি তো হয়। হ্যাঁ যেহেতু এখানে গামা গ্রেটার দেন 1 সেই জন্য সিপি গ্রেটার দেন সিভি হয়ে গেল, এক কথায় উত্তর হয়ে গেল। কিন্তু এটার জন্য তুমি নাম্বার পাবে না, 2 নাম্বার থাকবে। তো তুমি এইটুকু লিখলে এটা এটা ম্যাথমেটিক্যালি হলো, কিন্তু ফিজিক্সটা কি, তাপগতিবিদ্যার কনসেপ্টটা তুমি কিভাবে কাজে লাগাচ্ছ সেটা ওই যে আমি থিওরিটা বলেছি ওই থিওরির মাধ্যমেই বলতে হবে। আবার কেউ কেউ করে কি, এই যে এক্ষুনি প্রমাণ করলো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে এখানে সিপি ইকুয়াল টু কত আর প্লাস সিভি, যেহেতু আরটা সবসময় একের থেকে বেশি, মানে তো 8.31 মানে বুঝতে পারছো অনেকটাই বেশি, তো স্বাভাবিকভাবেই এখান থেকেও তুমি বলতে পারবে সিপি গ্রেটার দেন সিভি, তাহলে এটা বললেও কিন্তু তুমি ফুল মার্ক মানে নাম্বার পাবে, ঠিক আছে। তার কারণ এটা তোমার ম্যাথমেটিক্স ব্যাখ্যা করছে, ফিজিক্স তো কোনো ব্যাখ্যা করছে না, তাই না, কারণ এর মধ্যে কি কোনো ফিজিক্স আছে,
তুমি লিখবে আমরা জানি Cp মাইনাস Cv ইকুয়াল টু R, ঠিক আছে, যেখানে তোমার R এর ভ্যালু হচ্ছে 8.31 ইনটু 10 টু দি পাওয়ার 7, তো স্বাভাবিকভাবেই Cp ইকুয়াল টু Cp গ্রেটার দেন Cv হয়ে যাচ্ছে। তাহলে তোমার ম্যাথমেটিক্স ব্যাখ্যা করছে, ফিজিক্স কি করছে, ফিজিক্সের যে ধারণা তাপগতিবিদ্যা যে কনসেপ্টটা সেটা তো এর মধ্যে আসছে না, সেই জন্য এই দুটো কেস দিয়ে কখনোই ব্যাখ্যা করবে না। তো এটা মনে রাখার জন্য হয়তো ভাবতে পারো, যদিও মনে রাখার প্রয়োজন হবে না, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিপি গ্রেটার দেন সিভি, এটা একদম তাপগতিবিদ্যা পড়লেই এটা মনে থাকবে, ঠিক আছে, এটা ভুলবে না কখনো। এবারে এই যে অনুপাতটা আমরা পেলাম সিপি মাইনাস সিভি, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, এই গামার গুরুত্বটা কি? আমরা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি এই অনুপাতটা বিভিন্ন মান পাবো, ঠিক আছে। সেই বিভিন্ন মানগুলো কি, যেমন ধরো এক মলিকুল মানে একটা অ্যাটম আছে এরকম, যেমন ধরো ওজন ওজন পরমাণু, বা হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস, নিয়ন গ্যাস, এই যে তোমার কি বলে এটাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক সেইরকম দ্বিপরমাণু গ্যাস থাকে O2, তারপর H2, তারপর ত্রিপরমাণু গ্যাস CO2, NH3, এরকম বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই গামার মানটা বিভিন্ন হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে হবে তার একটা থিওরি এখানে বলে দিচ্ছি, দেখো। এই গামা নির্ণয় করা হয়, এটা আমরা তোমাদেরকে এর পরের চ্যাপ্টারে পড়াবো, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারে। গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ, এইটা একটা সমীকরণ আছে, ঠিক আছে। তো যেখানে এফটা কি, এফটাকে স্বাধীনতার মাত্রা বলা হয়, ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। এগুলোর কি ডিটেইলস আমি পরে বলবো, হ্যাঁ, মানে পরের চ্যাপ্টারে বলবো। এটার ইকুয়েশন হয় f সমান 3n মাইনাস l। এখানে lটা কি, lটা হচ্ছে শর্ত সংখ্যা, আর nটা কি মলিকুলের সংখ্যা, নাম্বার অফ মলিকুল, ঠিক আছে, পরমাণু সংখ্যা। শর্তটা কি, এটা আমি উদাহরণটা দিলেই বুঝতে পারবে। যদি এটা এক পরমাণু হয়, হ্যাঁ, অর্থাৎ এই অক্সিজেন পরমাণু বা হিলিয়াম এগুলোর ক্ষেত্রে হয় যদি, তাহলে সেক্ষেত্রে কি হবে, n equal to 1, তাহলে 3 into 1 minus l, l মানে কি শর্ত, এক্ষেত্রে কোনো শর্ত থাকছে না, অর্থাৎ গ্যাসীয় অণুটা স্বাধীনভাবে যেদিকে খুশি যেতে পারবে, সেই জন্য l এখানে 0, ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত 3, ঠিক আছে। তাহলে এই জায়গায় তুমি যদি 3 বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 2 বাই f, f এর জায়গায় 3, অর্থাৎ 5/3, ঠিক আছে। তাহলে এটা তোমার কত বেরোচ্ছে 1.67, দেখো গামা 1 মলিকুলের ক্ষেত্রে 1.67। তো এখানে আরেকটা ভাবেও বের করা যায়, সেটা বলছি, তার আগে এটা করে দিই। এবার যদি দ্বি মলিকুল মানে ডায়াটমিক মলিকুল যদি হয়, তাহলে সেক্ষেত্রে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এখানে তোমার n এর ভ্যালু কত 2, তাহলে 3 into 2 হবে। এবারে মাইনাস এখানে একটা শর্ত থাকবে, শর্তটা কি না, দ্বি মলিকুল যদি হয় এরকম একটা বন্ড দ্বারা আবদ্ধ থাকে এরা, তাহলে মলিকুলটা যেদিকেই যাক না কেন, তাদের দুটো অণুকে পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে বা বন্ধনে থাকতেই হবে, তাহলে এইটাই হচ্ছে একটা শর্ত, ঠিক আছে। সেই জন্য n এর ভ্যালু এখানে 1, তাহলে এখানে কি হচ্ছে 6 মাইনাস 1 সমান কত 5, ঠিক আছে। তাহলে তুমি এই ইকুয়েশনটাই তুমি যদি 5 বসিয়ে দাও, তাহলে গামা সমান তখন দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা সমান 1 প্লাস 2/5 সমান 7/5, এটা সমান আসছে তোমার 1.4, হ্যাঁ 1.4, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এটা ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে হলে, ট্রাইঅ্যাটমিকের দুটো কন্ডিশন আছে, ট্রাইঅ্যাটমিক মলিকুল এর গঠনের উপর আর কি। ট্রাইঅ্যাটমিক মলিকুল বা ত্রিমাত্রিক মলিকুল যেটা হয়, ত্রিপরমাণু, এইরকম ভাবেও বন্ড থাকতে পারে, মানে এটা হচ্ছে নন লিনিয়ার বলা হয় আর কি, অসমরেখ। আর যদি সমরেখ হয় এইভাবেও বন্ড গঠন করে। তাহলে এই দিকে হলে শর্ত সংখ্যা 2, আর এই দিকে হলে শর্ত সংখ্যা 3টা, তাহলে সেক্ষেত্রে
তোমার এখানে যেটা f সমান লিখছিলে f সমান এইটার ক্ষেত্রে হলে 3 into 3 minus 3 সমান কত 6 আর এইটার ক্ষেত্রে f equal to 3 into 3 minus 2 ঠিক আছে এই ক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে 6 9 7 হচ্ছে তাহলে দুজনের ক্ষেত্রে নিশ্চয়ই গামা আলাদা হবে ঠিক আছে তাহলে এইভাবেই গামাটা কি করে কোন গ্যাসীয় পরমাণুর অণুর গঠন সম্বন্ধে একটা ধারণা দেয় যে অণুর গঠনটা কি রকম হতে পারে সেটা জানিয়ে ঠিক আছে তাছাড়াও তোমার এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে যেটা তোমাদের এই ছকে দেওয়া আছে এই ছকটা তোমরা এখন মুখস্থ রাখতে পারো এই চ্যাপ্টারের জন্য মুখস্থ একটু রাখতে হবে এই যে এই যে ছকটা দেওয়া আছে যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে Cv সমান 3/2 আর Cp সমান 5/2 মানে Cv জানা থাকলে Cp বেরিয়ে যাবে কারণ এই তোমরা জানো Cp - Cv = R ঠিক আছে একটার মান জানা থাকলে আরেকটার মান বেরিয়ে যাবে মানে আর এর টার্মে দ্বিপরমাণুকের ক্ষেত্রে 5/2 আর 7/2 আর এইগুলো কিভাবে বের হচ্ছে এটা গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে কিন্তু বলাই আছে যে এইগুলি সম্পর্কে গ্যাসের গতিতত্ত্বে বিশদ আলোচনা করা আছে ঠিক আছে ওই চ্যাপ্টারটা পড়লেই তুমি এই অংশটা কিভাবে এইগুলো বের হচ্ছে সবগুলো বলতে পারবে কিন্তু এই চ্যাপ্টারের জন্য এখন আপাতত এগুলো মুখস্থ রাখো 3/2 আর একটা জানলেই হবে মানে মনোঅ্যাটমিক হলে 3/2 আর হচ্ছে সিবি আর ডায়াটমিক হলে 5/2 আর মানে এক করে যোগ হয়ে যাবে আর কি সিবি যা হবে তার সঙ্গে এক যোগ করে দিবে তাহলে 5/2 আর এখানে তোমার দ্বিপরমাণুকের ক্ষেত্রে 5/2 আর ছিল তার সঙ্গে এক যোগ করে দাও 7/2 আর ঠিক না বাস এবার এখান থেকে এই উদাহরণের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটা এই একের অঙ্কটা করবে জাস্ট প্রথমে ওই যে বলে দিয়েছে দেখো যে মোলার এখানে দেখো গ্যাসের আপেক্ষিক তাপ বলা আছে আপেক্ষিক তাপ মানে কি এটা দেখো ইউনিট দেখে বুঝবে গ্রাম ইনভার্স আছে মানে ছোট সিবি স্থির আয়তনে বলেছে মানে ছোট সিবি এটা বড় সিবিতে প্রকাশ করতে হবে তাহলে বড় সিবিতে প্রকাশ করার জন্য দেখো m দিয়ে গুণ করে দিয়েছে দিয়ে তারপর Cp - Cv = R ওই ইকুয়েশনে বসিয়ে Cp সমান বের করে নিয়েছে তাকে আবার m দিয়ে ভাগ করে দিলেই আবার গ্রাম ইউনিটে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এরকম ভাবে এই প্রথম অঙ্কটা আছে হ্যাঁ দ্বিতীয় অঙ্কটা ওই একই রকম ভাবেই করবে দেখবে দ্বিতীয় অঙ্কটাও পারবে আর তৃতীয়টা তো দেখতেই পাচ্ছ একদম সহজ ওই গামা একটি আদর্শ গ্যাসের গামা দেওয়া আছে গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ Cp নির্ণয় করো তাহলে গামা দেওয়া আছে মানে কি Cp/Cv সমান গামা তাহলে ওইখান থেকে তুমি Cp/Cv এর মধ্যে রিলেশন একটা পেয়ে যাচ্ছ আর Cp - Cv = R এটা জানো সেখান থেকে একটা রিলেশন পেয়ে যাচ্ছ সেখান থেকে ইজিলি তুমি Cp/Cv বের করে নিতে পারবে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো পর্যন্ত পরে আসবে পরের দিনের জন্য এখানে দেখো এই যে পরিচয় সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছ এই যে Cp/Cv এর মধ্যে সংজ্ঞা এটা বলতে কি বোঝায় কি গ্যাসের দুইটি আপেক্ষিক তাপ থাকে কেন যেটা বললাম আর কোনটি বেশি যে দেখাও যে স্থির চাপে আপেক্ষিক তাপ স্থির আয়তন আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি মানে বড় গ্যাসের দুই প্রকার আপেক্ষিক তাপ Cp/Cv এর মধ্যে কোনটি বড় এবং কেন একই রকম ভাবে কোশ্চেন দিতে পারে প্রমাণ করো Cp - Cv = R ঠিক আছে এই কোশ্চেন গুলো এখানে এসেছিল বা দেখো একটি গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ Cp এবং স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ Cv পৃথক কেন এই দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো মানে Cp - Cv = R টা প্রমাণ করতে হবে আর এই যে গ্যাসের দুই আপেক্ষিক তাপের গুরুত্ব বা যেটা করলে অনুপাতটার গুরুত্ব